আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ। আমরা সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিকের একটি সম্পূর্ণ ফ্রি কোর্স নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে। আমাদের চ্যানেলে দুইটি প্লেলিস্ট, একটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট 24, একটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট 24। আমাদের এই দুইটি প্লেলিস্টে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি থাকবে। আপনারা ঘরে বসেই সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি শেষ করতে পারবেন একদম ফ্রিতে। ওকে, চলে আসি আজকের আমাদের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস পার্ট 1। তো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস আসলে খুব যে আমরা অতীত থেকে পাই এমন না, কেননা আমরা জানি যে একটি ইতিহাস রচনা করতে গেলে অবশ্যই সেই ইতিহাসের উৎস থাকতে হয়। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইতিহাসের উৎসগুলো। তো আমাদের প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে যতটুকু আমরা জানতে পারি সেটি হচ্ছে মৌর্য যুগ থেকে, বা মৌর্য যুগের পূর্বে আলেকজান্ডার যে ভারত আক্রমণ করেছিল সেই সময় থেকে। তো আজকে আমরা দেখব মৌর্য যুগ, মৌর্য বংশ বা মৌর্য যুগ সম্পর্কে। তো সবার আগে বলে রাখি, এই ভারতবর্ষ কিন্তু মৌর্য বংশ প্রতিষ্ঠার পূর্বে আলেকজান্ডার হচ্ছে ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিলেন। তো আলেকজান্ডার ছিলেন মেসিডনের রাজা ফিলিপসের পুত্র। তো আমাদের মনে রাখতে হবে আসলে আলেকজান্ডার কিন্তু ইতিহাসে বেশ কয়েকজন রয়েছে, যেমন আলেকজান্ডার গ্রাহাম বেল রয়েছে যিনি হচ্ছে টেলিফোন আবিষ্কার করেছেন। তারপরে আলেকজান্ডার ফ্লেমিং রয়েছে যিনি হচ্ছে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন। তো আমরা যে আলেকজান্ডার সম্পর্কে পড়তেছি তিনি হচ্ছে গ্রিক আলেকজান্ডার। তো এই গ্রিক আলেকজান্ডার হচ্ছে তিনি একজন দিগ্বিজয়ী বীর ছিলেন। তার ইচ্ছা ছিল হচ্ছে পুরো পৃথিবী দখল করা। তো তারই পরিক্রমায় তিনি একসময় ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিলেন 331 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্ব এই সময় তিনি হচ্ছে ভারতবর্ষ আক্রমণ করার উদ্দেশ্যে সর্বপ্রথম চলে আসে এবং সর্বপ্রথম পারস্য আক্রমণ করে এবং পারস্য দখল করে ফেলে। এর পরবর্তীতে 328 খ্রিস্টপূর্বে তিনি হচ্ছে আফগানিস্তান দখল করে। আমরা যদি হচ্ছে মানচিত্র দেখি তাহলে ইউরোপ থেকে যদি এশিয়া মহাদেশে বা ভারতবর্ষে আসতে হয় তাহলে আমরা দেখবো যে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে পারস্য আক্রমণ করতে হবে, তারপর আফগানিস্তান আক্রমণ করতে হবে, এরপর ভারত উপমহাদেশে আসতে হবে। তো তিনি তারই ধারাবাহিকতায় ধীরে ধীরে সেই রাজ্যগুলো আক্রমণ করতে করতে একসময় এই ভারতীয় উপমহাদেশে চলে আসে। তো তিনি যখন ভারতীয় উপমহাদেশে চলে এসেছেন, অর্থাৎ ভারতের যে পশ্চিমাংশের যে রাজ্যগুলো তিনি যুদ্ধ করা শুরু করেছিলেন বা জয় করা শুরু করেছিলেন, সেই সময়টা হচ্ছে 327 খ্রিস্টপূর্বে। তো এই সালটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছিল যে গ্রিক আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে কত সালে। তাছাড়া এগুলো আমাদের মনে রাখতে হবে যে তিনি আফগানিস্তান আক্রমণ করে হচ্ছে 328 খ্রিস্টপূর্বাব্দে, আর হচ্ছে 331 খ্রিস্টপূর্বাব্দে তিনি হচ্ছে পারস্য আক্রমণ করেন এবং জয়লাভ করেন। তো তিনি যখন 327 খ্রিস্টপূর্বাব্দে যখন ভারতবর্ষ আক্রমণ করে সেই সময় কিন্তু ভারতবর্ষের যে অবস্থান তা কিন্তু এখনকার মতন ছিল না। সেই সময় হচ্ছে আমরা জানি যে ভারতীয় উপমহাদেশ ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর হচ্ছে নিচে রয়েছে মালদ্বীপ, শ্রীলঙ্কা। এই দেশগুলো কিন্তু একসাথে ছিল। সবগুলো মিলে ভারতীয় উপমহাদেশ বলা হতো। তো আমি এখানে মানচিত্রে বাংলাদেশ পার্টটা আর বর্তমান ভারত পার্টটা আলাদা করেছি, কেননা আমাদের আজকে এই ক্লাসের মূল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা কিন্তু এই ভারত আর বাংলাদেশকে কেন্দ্র করে। তো তিনি যখন এই ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিল তখন এই উত্তর ভারতের একজন বিখ্যাত ব্যক্তি শাসন করেছিল, সেটা হচ্ছে ধননন্দ ছাড়া পুরো একজন ব্যক্তি শাসন করেছিল, কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে ধননন্দকে কেন্দ্র করে। কেননা আমরা যে মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার সম্পর্কে যখন আমরা আলোচনা রাখবো তখনই ধননন্দ কথাটি চলে আসবে। তো ধননন্দ সেই সময় যে এই যে উত্তর ভারতের এই জায়গাগুলো যে শাসন করেছিল সেই সময় তিনি একজন স্বৈরাচারী শাসক বললেই চলে। তিনি হচ্ছে প্রজাদের সহযোগিতা করতো না, তাদের উপর অন্যায় অত্যাচার করত। তো ফলে এই ধননন্দর বিপরীত দিকে ছিল তাদের প্রজারা, অর্থাৎ তাকে সবাই অপছন্দ করত। তো সেই সময় এক
এক বলা চলে এক বীর, যিনি যার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক যে সেনাপতি ছিল, আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলুকাস। এই সেলুকাসের কাছে সেলুকাসের কাছে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আমাদের এই নামটা একটু মনে রাখতে হবে যে শুধুমাত্র যদি চন্দ্রগুপ্ত থাকে তাহলে তিনি হচ্ছে গুপ্ত বংশের শাসক, কিন্তু তার সাথে যদি মৌর্য শব্দটা লাগানো থাকে তাহলে ইনি হচ্ছে মৌর্য বংশের শাসক বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তো এই চন্দ্রগুপ্ত মৌর্য নামক এক ব্যক্তি হচ্ছে এই সেলুকাসের কাছে যায় এবং সেলুকাসকে একটা অফারে দেয়, বলা চলে যে সকলের সহযোগিতা তারা হচ্ছে এই ধননন্দকে পরাজিত করবে। কিন্তু এই সেলুকাস অর্থাৎ আলেকজান্ডারের যিনি সেনাপতি ছিল, তিনি এই বিষয়টাকে হচ্ছে ডিনাই করে। পরবর্তীতে এই চন্দ্রগুপ্ত মৌর্য একটি পাহাড়ে যায় এবং চাণক্য, যাকে আমরা বিষ্ণুগুপ্ত বলি, যার বিখ্যাত গ্রন্থ রয়েছে অর্থশাস্ত্র, আমরা জানি যে রাজনৈতিক, তো এই চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য পাহাড়ের মধ্যে একত্রিত হয় এবং তাদের মধ্যে পরিকল্পনা হয় এবং ধীরে ধীরে একটি সেনাবাহিনী গঠন করে। এর পরবর্তীতে ইতিহাসটা আসলে বাংলার এই জায়গার ইতিহাসটা একটু অপরিষ্কার, কেননা ইতিহাসবিদরা বিভিন্ন কথা বলেছেন। তবে বলা হয়েছে যে এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে তার পরবর্তীতে সেলুকাসের হচ্ছে যুদ্ধ হয়। যুদ্ধ হলে যুদ্ধে পরাজিত হচ্ছে সেলুকাস পরাজিত হওয়ার পরে তাদের দুজনের মধ্যে, চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে হচ্ছে সন্ধি হয়ে কিছু রাজ্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রদান করে। সেই সময় তিনি সর্বপ্রথম মানে রাজা হিসাবে ভারতবর্ষে উত্তর দিকে কিছু রাজ্যে বসেন এবং এই সেলুকাসের সাথে চন্দ্রগুপ্তের একটি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। তো বিভিন্ন ইতিহাসবিদ বলেছেন যে সেলুকাসের মেয়ের সাথে হচ্ছে চন্দ্রগুপ্তের একটি বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়। তো মোটামুটি হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসে যে বেসিক যে নিয়ম মানে জানার বিষয় তা ছিল হচ্ছে এই বিষয়টি। এবার আমরা আলেকজান্ডারের হচ্ছে একটা সিকোয়েন্স যে দেখবো, যেটা হচ্ছে পরীক্ষার মধ্যে বিভিন্ন সময় আসে। এই বিষয়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন সময় আসে যে কে কার শিষ্য এবং কে কার গুরু বা কার ছাত্র কে ছিল। এই বিষয়টা পরীক্ষায় আসে যে সক্রেটিস, এই সক্রেটিসের হচ্ছে ছাত্র ছিল হচ্ছে প্লেটোর ছাত্র ছিল হচ্ছে অ্যারিস্টটলের ছাত্র ছিল হচ্ছে আলেকজান্ডার। এবং আমাদের মনে রাখতে হবে যে এই সক্রেটিস কিন্তু হেমলক বিষ পান করে মারা যান। তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল এবং তাকে বলা হয়েছিল যে তিনি যদি অভিযোগটি স্বীকার করে নেয় তাহলে তাকে হচ্ছে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ তাদের সেই সময় ভোট হয়েছিল, ভোটে সম্ভবত 51-49 ভোটে তিনি পরাজিত হয়েছিল, কিন্তু তিনি বলেছেন যে আমি মিথ্যাকে স্বীকার করব না। এর ফলে তিনি হেমলক বিষ পান করে মারা যান, কিন্তু তিনি স্বীকার করেননি। তো পরীক্ষার মধ্যে অনেক সময় এসেছিল যে সক্রেটিস কোন বিষ পান করে মারা যান, বা এখানে আবার এভাবে আসতে পারে যে সক্রেটিসের ছাত্রকে, অ্যারিস্টটলের ছাত্রকে। এই বিষয়টি আমরা অবশ্যই মনে রাখবো। চন্দ্রগুপ্ত মৌর্য যখন এই সেলুকাসের সাথে যুদ্ধ হয় এবং ক্ষমতায় বসে, সেই সময়টা হচ্ছে 321 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের পূর্বে। তো তার সম্পর্কে বলা চলে, ইতিহাসবিদরা বলছে তিনি হচ্ছে নিচু বংশের বা হীন বা ছোট বংশের ব্যক্তি ছিলেন, এমনটাই অভিহিত করছেন তারা। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানবো। তা হচ্ছে তিনি হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তার প্রধানমন্ত্রী ছিল চাণক্য বা বিষ্ণুগুপ্ত। এবার আমরা একটু মানচিত্রের দিকে লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি যে এটি যদি ভারত হয়, ভারতের যে উত্তর দিকটি, উপরের অংশটি, সেটা হচ্ছে উত্তর দিক। এই উত্তর দিকে যে বিহার যে রাজ্যটি ছিল, এই বিহার রাজ্যের একটা প্রাণকেন্দ্র ছিল পাটালিপুত্র। এই বিহার রাজ্যের প্রাণকেন্দ্র পাটালিপুত্রই ছিল হচ্ছে এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এই পর্যন্ত দেখব যে প্রাচীন বাংলার ইতিহাসে এই পাটালিপুত্র জায়গাটা অনেক সমৃদ্ধ ছিল। ফলাফলস্বরূপ আমরা এই দেখব যে ধারাবাহিকভাবে যে শাসকরা ক্ষমতায় এসেছিল তাদের কিন্তু এই রাজধানী কিন্তু এই বিহারে ছিল। তবে আমাদের এটা মনে রাখতে হবে, তাদের যে প্রদেশ ছিল বর্তমান যেটা বাংলাদেশ, এই বাংলাদেশের রাজধানী কিন্তু হচ্ছে পাটালিপুত্র ছিল না। বাংলাদেশের রাজধানী ছিল হচ্ছে কুণ্ড, যেটা হচ্ছে আমরা জানি বগুড়াতে অবস্থিত। তাহলে আমরা দেখলাম যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র, যা বিহার রাজ্যের মধ্যে অবস্থিত। আর হচ্ছে তার প্রাদেশিক রাজধানী যেটা বর্তমান বাংলাদেশ, সেখানে ছিল পুণ্ডনগর।
এখন আমরা তার যে এই চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ শুধুমাত্র কয়েকটি প্রশ্ন কয়েকটি মানে ইনফরমেশন জানবো যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এক হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তার সময়কালে সেলুকাস অর্থাৎ আলেকজান্ডারের যিনি সেনাপতি ছিল তার দূত হচ্ছে মেগাস্তিনিস আসে হচ্ছে 302 খ্রিস্টপূর্বাব্দে। তিনি হচ্ছে কোথায় আসেন? এই ভারতবর্ষে আসেন, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে আসেন। তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। আর তিনি এই গ্রন্থে এই বিহার রাজ্যের মূলত পাটালিপুত্র সহ বিভিন্ন জায়গার বর্ণনা দেন এবং তার এই গ্রন্থ থেকে যে মৌর্য বংশের সময় যে রাজধানীটা কতটা সমৃদ্ধ ছিল এই সম্পর্কে জানা যায়। এবার আমরা দেখব হচ্ছে চন্দ্রগুপ্তর যিনি সন্তান ছিল হচ্ছে বিন্দুসার। বিন্দুসার সম্পর্কে খুব বেশি তথ্য পরীক্ষায় কখনো আসে না, তো শুধু আমরা একটা জানবো যে বিন্দুসারের হচ্ছে 16 জন স্ত্রী ছিল আর ওনার সন্তানের সংখ্যা ছিল অনেক, প্রায় 101 এমন ইতিহাসবিদরা বলেছে। তবে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অশোক। এই অশোক তার যে ভ্রাতারা ছিল, ভাইরা ছিল, সেই ভাইদের মধ্যে 98 জন ভ্রাতাকে অশোক হচ্ছে হত্যা করে তিনি হচ্ছে মৌর্য বংশের যে সিংহাসন ছিল সেখানে তিনি বসেন। তিনি তার 98 জন ভ্রাতাকে হত্যা করার কারণে তাকে চণ্ডাশোক বলা হয়। তাহলে তিনি হচ্ছে 98 জন ভাইকে হত্যা করেন, তাকে বলা হয় চণ্ডাশোক। অশোক সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতন কয়েকটি তথ্য এবার আমরা জানবো। সেটি হচ্ছে অশোক, আমরা দেখলাম যে তার 98 জন ভ্রাতাকে হত্যা করে, এই জন্য তাকে চণ্ডাশোক বলা হয়। অশোক হচ্ছে কলিঙ্গ নামক এক স্থানে তিনি হচ্ছে যুদ্ধ করতে গিয়েছিলেন, যেটি হচ্ছে যে উড়িষ্যা। আমরা যে মানচিত্র দেখতে পাচ্ছি যে ভারতের যে দক্ষিণ দিকে এই জায়গায় আমি একটি গ্রাফ করছি, সেটি হচ্ছে উড়িষ্যা রাজ্য। এই প্রদেশের মধ্যে তিনি যখন বিহার রাজ্য থেকে এই প্রদেশে আসেন দখল করার জন্য বা যুদ্ধ করতে, সেই প্রদেশে তিনি যুদ্ধ করতে এসে অসংখ্য মানুষকে তিনি হত্যা করে ফেলে এবং এর ভয়াবহতা দেখে তিনি হচ্ছে তার যে ধর্ম ছিল সেই ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আসলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার কারণ হচ্ছে বৌদ্ধ ধর্মে কিন্তু একটি নীতি রয়েছে যে জীব হত্যা করা যাবে না, অর্থাৎ ফলস্বরূপ তিনি এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্য তিনি তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলনের আয়োজন করেন। তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলন আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে কিভাবে বৌদ্ধ ধর্মের বিকাশ করবে এই সম্পর্কে আলোচনা করার জন্য তৃতীয় বৃহৎ মহাসম্মেলনের আয়োজন করেন। তো আরো একটি তথ্য গুরুত্বপূর্ণ যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, তা হচ্ছে তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কেন? এটার বলার কারণ হচ্ছে আমরা জানি এই কনস্টান্টাইন হচ্ছে খ্রিস্টান ধর্মের বিকাশে যিনি সর্বোচ্চ কাজ করেছেন, অর্থাৎ বাইজেন্টাইন সম্রাট ছিল। এই বাইজেন্টাইন সম্রাট যখন তিনি ছিলেন তার পূর্ব সময়ে ইউরোপে কখনোই খ্রিস্ট ধর্ম প্রকাশ্যে মানে প্রচার করা বা পালন করা যেত না। আমরা জানি যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মারা হয়, কিন্তু তার পরবর্তী সময় দীর্ঘ একটি সময় প্রায় দীর্ঘ সময় হচ্ছে সেখানে হচ্ছে গির্জায় হচ্ছে গির্জা প্রতিস্থাপন করা বা গির্জা স্থাপন করা, সেখানে প্রার্থনা করা একবারে নিষেধ ছিল। তো তিনি তার যে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের মধ্যে প্রকাশ্যে খ্রিস্ট ধর্ম পালন এবং প্রচার করার অনুমতি দিয়েছিল, গির্জা স্থাপন করার অনুমতি দিয়েছিল। এভাবে তিনি হচ্ছে খ্রিস্ট ধর্মের বিকাশ সাধন করে, এই ফলে তিনি খ্রিস্ট ধর্মের বিকাশ সাধন করে। তাই এই দিক থেকে বিবেচনা করলে এই অশোক যেহেতু বৌদ্ধ ধর্মকে সে সময় প্রচার এবং প্রসারের জন্য তিনি এত কাজ করেছেন, তাই ইতিহাসবিদরা সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলেন। তো মোটামুটি এই কয়েকটি তথ্যই হচ্ছে সম্রাট অশোক সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি কিন্তু ধর্মে ছিল শৈব ছিলেন। আর তিনি শুধু নয়, এই হচ্ছে তার যে পিতা ছিল বিন্দুসার, তার পিতা ছিল হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, তারা সবাই ছিলেন এই ধর্ম বিশ্বাসী। এবার আমরা দেখব হচ্ছে কুষাণ বংশ বা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হচ্ছে কথফিসিস। এই ব্যক্তি সম্পর্কে পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসে না,
তো আমরা মনে রাখবো যে শুধু বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কোদফিসিস, তারপরে হচ্ছে তার ছেলে দ্বিতীয় কোদফিসিস ক্ষমতায় বসেন। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই বংশের শ্রেষ্ঠ শাসক কনিষ্ক সম্পর্কে। এই কনিষ্ক সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, কেননা যখন মৌর্য বংশের পতন ঘটে এর পরবর্তীতে ভারতের অর্থাৎ উত্তর ভারতে যে সবথেকে শক্তিশালী যে বংশ ছিল বা শক্তিশালী সাম্রাজ্য ছিল তা ছিল হচ্ছে কুষাণ সাম্রাজ্য। তো আমরা বলতে পারি যে কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন হচ্ছে কনিষ্ক। তিনি ৭৮ খ্রিস্টাব্দে সেই কুষাণ সাম্রাজ্যের সিংহাসনে বসেন। এবার আমরা দেখব হচ্ছে কনিষ্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এই কনিষ্ক হচ্ছে কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। তিনি চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলনের আয়োজন করেন, অর্থাৎ আমরা এর পূর্বে দেখেছিলাম যে অশোক তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলনের আয়োজন করেছে, আর হচ্ছে এই কনিষ্ক হচ্ছে চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলনের আয়োজন করেন। আর মূলত বিষয়টা হচ্ছে তিনি যখন সিংহাসনে বসেছিল এর পরবর্তীতে পাটালিপুত্র রাজ্য বিহার রাজ্য আক্রমণ করেছিল, সেই সময় যেই সেখানকার যে অশোক ঘোষ বিখ্যাত হচ্ছে বৌদ্ধ পণ্ডিত ছিল, সেই বৌদ্ধ পণ্ডিতকে তিনি নিয়ে আসে এবং তার যে চলাফেরা আচার আচরণ বা ধর্ম সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞান শোনার পরে হচ্ছে এই কনিষ্ক হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার করার জন্য তিনি তার পরবর্তী শেষ চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলনের আয়োজন করেন এবং তিনি এই বৌদ্ধ ধর্মকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাযান। এই কয়েকটি বিষয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে যে আসলে এই হিনজান এবং মহাযান হচ্ছে কে বৌদ্ধ ধর্মকে দুই ভাগে ভাগ করেন, তা হচ্ছে এই যে কনিষ্ক। হিনজান বলতে তিনি বুঝিয়েছেন অর্থাৎ বৌদ্ধ ধর্ম এই চতুর্থ মহাসম্মেলনের পূর্বে যেই অবস্থায় ছিল তা হচ্ছে হিনজান, এবং তার পরবর্তীতে তিনি যে এডিট করার পরে যে ধর্মটা যে পর্যায়ে গেল বা যা কিছু সংযোজন করলো, ফলাফল স্বরূপ তিনি পরবর্তী বৌদ্ধ ধর্মকে বলেছেন হচ্ছে মহাযান। তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে তার যে সময়কাল ছিল, সেই সময়কালে ভারতের বিখ্যাত চিকিৎসক ছিল হচ্ছে চরক এবং তার গ্রন্থ হচ্ছে চরক সংহিতা। তো মোটামুটি এই কয়েকটি তথ্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এবং এগুলোই খুব গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই আমরা এই তথ্যগুলো খুবই মনোযোগ সহকারে পড়বো এবং মুখস্থ করব, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমি পড়াচ্ছি জিকে ম্যাজিক বই থেকে। আপনারা যারা আমার সাথে ঘরে বসে থেকেই এই ভিডিওগুলো দেখছেন তারা আমার এই বইটি ক্রয় করবেন night24 ইউটিউব চ্যানেল night24.com বা রকমারি.com থেকে। ঘরে বসে থেকে আপনারা চাইলে যে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি একদম শেষ করতে পারেন ফ্রিতে। আমাদের এই কোর্সটি যে সাধারণ জ্ঞান বাংলাদেশ Night24, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক Night24 দুইটি প্লে লিস্টে আমাদের চ্যানেলে সাজানো রয়েছে। আপনারা সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে শেষ করতে পারবেন। এবার আমরা দেখব গুপ্ত সাম্রাজ্য। আচ্ছা, আমরা যে প্রিভিয়াস যে সাম্রাজ্যটি পড়ে এসেছি হচ্ছে কুষাণ সাম্রাজ্য। আমাদের মনে রাখতে হবে তাদেরও কিন্তু এই ছিল হচ্ছে রাজধানী ছিল হচ্ছে বিহারের যে পাটালিপুত্র জায়গা। তাহলে আমরা দুইটি সাম্রাজ্য দেখলাম, একটি মৌর্য আর একটি হচ্ছে কুষাণ, দুইটির রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। এবার আমরা দেখবো হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে শ্রীগুপ্ত। জাস্ট শ্রীগুপ্ত সম্পর্কে এতটুকু জানলে হবে যে তিনি গুপ্ত সাম্রাজ্যের হচ্ছে প্রতিষ্ঠাতা। এর পরবর্তীতে ঘটোৎকচ গুপ্ত তিনি ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তার রাজত্বকালে উল্লেখযোগ্য কোনো কিছু হয়নি, তিনি সাম্রাজ্যকে শক্তিশালী করতে পারেনি। তার পরবর্তীতে প্রথম চন্দ্রগুপ্ত যখন ক্ষমতায় এসেছেন তখন তিনি এই সাম্রাজ্যের উন্নতির জন্য তিনি কাজ করেছেন এবং বিভিন্ন সাম্রাজ্য জয় করেছেন এবং সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিষয়গুলো শক্তিশালী করার কারণে এই গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। তো প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটিও তথ্য শুধুমাত্র, সেটি হচ্ছে তিনি হচ্ছে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে আমরা প্রতিষ্ঠাতা দেখলাম হচ্ছে শ্রীগুপ্ত এবং প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। আমাদের এই গুপ্ত বংশ সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ যে শাসক তা হচ্ছে এই সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পূর্বে আমরা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে একটু জানবো। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে তার বাবা, ভাই এই জায়গাটা একটু কেটে দিয়েন তো মাঝে। আমরা জানবো সমুদ্রগুপ্ত সম্পর্কে, যিনি এই বংশের বলা চলে হচ্ছে শ্রেষ্ঠ শাসক ছিলেন।
তাহলে আমরা বলতে পারি সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শক্তিশালী বা শ্রেষ্ঠ শাসক ছিলেন। এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আচ্ছা, এই সমুদ্রগুপ্ত সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন হচ্ছে V.A. স্মিথ। এই V.A. স্মিথ কেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছেন? কারণ হচ্ছে আমরা জানি নেপোলিয়ন ছিল একজন ইউরোপের মানে একজন বিখ্যাত বীর ছিলেন, যিনি হচ্ছে সমগ্র ইউরোপ দখল করে ফেলেছিলেন। তো এই সমুদ্রগুপ্ত কিন্তু প্রায় উত্তর ভারত এবং দক্ষিণ ভারত অর্থাৎ ভারতের যে বৃহৎ অংশ তা দখল করে ফেলেছিলেন। তো এই কারণে ইতিহাসবিদরা তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। শুধু সমুদ্রগুপ্তের সাথে নেপোলিয়নের একটু পার্থক্য রয়েছে। নেপোলিয়ন হচ্ছে প্রায় সবগুলো দেশ ধ্বংস করে ফেলেছিল জয়লাভ করার জন্য, কিন্তু নেপোলিয়ন তা করেনি। তিনি তার রাজ্যের আশেপাশে যে ক্ষুদ্র যে রাজ্যগুলো ছিল, যেগুলোতে বিশৃঙ্খল অবস্থা ছিল, তা তিনি একসাথে একত্রিত করে এবং তাছাড়া কিছু অংশ জয় করে, অর্থাৎ উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, কিন্তু তিনি একেবারে ধ্বংসযজ্ঞ চালায়নি। তো তার রাজত্বকালে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তার যে হচ্ছে সভাকবি হরিসেন ছিল, তার একটি প্রশস্তি ছিল যে এলাহাবাদ প্রশস্তি। এই এলাহাবাদ প্রশস্তি থেকে তার রাজত্বকাল সম্পর্কে জানা যায়। তো এই কয়েকটি তথ্য হচ্ছে তার রাজত্বকালে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব হচ্ছে সমুদ্রগুপ্তর যে ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তর উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। তার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের গুরুত্বপূর্ণ আরো তথ্য হয়েছে তার সময় যে চৈনিক যে পরিব্রাজক ফাহিয়েন এই ভারতবর্ষে এসেছিলেন। তো এই তার সময় যে ফাহিয়েন 399 খ্রিস্টাব্দে যে ভারতবর্ষে এসেছিলেন, তার মূল কারণ হচ্ছে তিনি ভেবেছিলেন যে ভারতবর্ষে হচ্ছে বিনয় পিটকের মূল গ্রন্থ রয়েছে, তাই তিনি হচ্ছে ভারতবর্ষে এসেছিলেন তা খোঁজার জন্য। তো তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ফো কুও কিং। তাহলে এই কয়েকটি তথ্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে যে ফাহিয়েন ভারতে কোন শাসকের সময় ভারতবর্ষে এসেছিলেন। তাইলে ফাহিয়েন এসেছিলেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের সময়, এবং তিনি কত সালে আসেন হচ্ছে 399 খ্রিস্টাব্দে। তিনি হচ্ছে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। তার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। মোটামুটি এই কয়েকটি তথ্যই হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ। তো এই গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আমরা অনেকেই জানি যে এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ। আসলে কেন এই প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত সাম্রাজ্যকে স্বর্ণযুগ বলা হয়? কেননা সেই সময় হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটে, তারপরে হচ্ছে স্থাপত্য বিজ্ঞান, অর্থনীতি, শিল্প অনেক উন্নতি হয়। এখন কেন এখানে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটছে? বিষয়টা হচ্ছে আমরা পূর্বের যে সাম্রাজ্যগুলো দেখে এসেছি, মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, এই সাম্রাজ্যগুলো যখন ছিল তখন তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে এবং বৌদ্ধ ধর্মের জন্য মহাসম্মেলনের আয়োজন করছে। এই মহাসম্মেলনের পরে বৌদ্ধ ধর্মের একটা বিকাশ ঘটেছিল। তো সেই সময় যে সনাতন হিন্দু এই ধর্মগুলো প্রায় ডাউন হয়ে গেছিল। ফলস্বরূপ তো এই যে গুপ্ত যে শাসকরা ছিল, সেই শাসকরা কিন্তু এই ধর্মের প্রতি অন্য অবিচার করেনি, অনেকটা এই ধর্মের বিকাশের জন্য কাজ করেছিল। ফলে এই সময়ে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটে, স্থাপত্য শিল্পের বিকাশ ঘটার কারণে এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হচ্ছে ভারতের হচ্ছে সে সময়ের স্বর্ণযুগ বলা হয়। তো এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার এসেছে যে নিচের কোন সাম্রাজ্যের সময় ভারতবর্ষের স্বর্ণযুগ বলা হয় আর কি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তার যে সভাসদ ছিলেন যারা প্রাচীন ভারতের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে কালিদাস, বরাহমিহির, আর্যভট্ট। এরা সে সময় অনেক বড় অবদান রাখে এই গুপ্ত সাম্রাজ্যকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। তো আমরা জানি যে কালিদাসের বিখ্যাত গ্রন্থ রয়েছে শকুন্তলা, তারপর হচ্ছে বরাহমিহিরের হচ্ছে বিখ্যাত গ্রন্থ হচ্ছে বৃহৎ সংহিতা। তিনি মূলত হচ্ছে একজন জ্যোতিষবিদ ছিলেন। এই কারণে হচ্ছে তাদের অনেক বড় বড় অবদানের কারণে এক সময় গুপ্ত সাম্রাজ্য অনেক সমৃদ্ধি লাভ করে।
তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে একটি তথ্য হচ্ছে, তিনি আমরা যে জানি যে নালন্দা মহাবিহার, এই নালন্দা মহাবিহার কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাজ শুরু করেছিল, কিন্তু তিনি হচ্ছে এই মহাবিহারের হচ্ছে কাজ শেষ করতে পারেনি। তো এই মহাবিহারের কাজ, মহাবিহার বলতে কি বোঝা আগে সেটা জানি। নালন্দা মহাবিহার বলতে গেলে বর্তমান সময়ের সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বর্তমান সময়ের বিশ্ববিদ্যালয় যা সে সময় মহাবিহার একই কথা। তো এই নালন্দা মহাবিহার ছিল এক ধরনের সে সময় বিশ্ববিদ্যালয়, ভারতবর্ষের সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়। তো এই বিহারে কাজ শুরু করেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কিন্তু শেষ করে তার ছেলে কুমারগুপ্ত। কুমারগুপ্ত, তাহলে আমরা চলে আসলাম হচ্ছে কুমারগুপ্ততে। এই কুমারগুপ্ত 415 থেকে 455 সাল পর্যন্ত হচ্ছে ক্ষমতায় ছিল। কুমারগুপ্ত সম্পর্কে একটি হচ্ছে নালন্দা মহাবিহারের কাজ শেষ করেন। তার রাজত্বকালে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1100, এই নালন্দা মহাবিহার কিন্তু হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত। পরীক্ষা একবার এসেছিল যে নালন্দা মহাবিহার কোথায় অবস্থিত, তাহলে আমাদের মনে রাখতে হবে নালন্দা মহাবিহার হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত। এটি কুমারগুপ্ত এর কাজ শেষ করে। 1193 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই বিহারটার চারপাশটা দেখতে অনেকটা সেনানিবাসের মতো ছিল, তাই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এখানে আক্রমণ করেন এবং এই প্রাচীন ভারতের যে বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা মহাবিহার, এটি হচ্ছে ধ্বংস করেন। এই কয়েকটি তথ্য এখানে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে এই গুপ্ত বংশের পতন, এই গুপ্ত বংশের পতন ঘটে হচ্ছে হুন জাতির আক্রমণে। আসলে এই হুন জাতি আসলে কারা? এই হুন জাতি হচ্ছে মধ্য এশিয়া বসবাসকারী একটা জাতি, অর্থাৎ মধ্য এশিয়া বলতে কাদেরকে বোঝায়, যেমন উজবেকিস্তান, কিরগিজস্তান, এই জায়গাগুলোর আশেপাশে এই হুন জাতিরা বসবাস করত। তো এই হুন জাতিরা 6ষ্ঠ শতাব্দীর শুরুতে, 6ষ্ঠ শতকের প্রথমার্ধে এশিয়া আক্রমণ করেন এবং একে একে অনেকগুলো রাজ্য তারা হচ্ছে মোটামুটি ধ্বংস করে দেয় বললেই চলে। তার মধ্যে একটি রাজ্য ছিল হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্য তাহলে পতন ঘটে হচ্ছে হুন জাতির আক্রমণে। আচ্ছা, পরীক্ষা হচ্ছে নালন্দা মহাবিহার সম্পর্কে একটু ঘুরিয়েও আসতে পারে যে নালন্দা মহাবিহার কিন্তু বিহার রাজ্যের মগধে অবস্থিত, অর্থাৎ মগধটা কিন্তু বিহার রাজ্যের ভিতরেই অবস্থিত। তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা যদি বিহার রাজ্য থাকে তাহলে বিহার হবে, যদি মগধ থাকে তাহলে মগধ হবে, যদি বিহার না থাকে। এবার আমরা দেখবো হচ্ছে থানেশ্বরের পুষ্যবতী বংশ। আসলে এই থানেশ্বর পুষ্যবতী বংশরা যারা শাসন করেছিল তারা প্রায় উত্তর ভারতের এই দিকটি, এই অংশটিতে হচ্ছে তারা শাসন করেছিল, অর্থাৎ উত্তর ভারতের এই জায়গাটিতে তারা শাসন করেছিল। গুপ্ত বংশের পতনের পর এই থানেশ্বরের পুষ্যবতী বংশ অনেকটা শক্তিশালী বংশ হিসাবে এই ভারতীয় উপমহাদেশে বা ভারতবর্ষে তারা শাসন করেছিল। তো এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রভাকর বর্ধন। তো প্রভাকর বর্ধন এই বংশের প্রতিষ্ঠাতা হলে এই বংশে সর্বশ্রেষ্ঠ যিনি শাসক ছিল তিনি হচ্ছে হর্ষবর্ধন। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন হচ্ছে হর্ষবর্ধন। আমরা প্রাচীন বাংলার ইতিহাসের যে উৎসগুলো আমরা পড়েছিলাম যে আসলে কোন কোন জায়গা থেকে প্রাচীন বাংলার ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ যে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট এবং তার রচিত গ্রন্থ হচ্ছে হর্ষচরিত। এই গ্রন্থে তিনি এই যে থানেশ্বরের পুষ্যবতী বংশ এবং আমরা জানি যে গৌড়ের স্বাধীন রাজা ছিল হচ্ছে শশাঙ্ক, তার সাথে যে একটি দীর্ঘ সময় যে যুদ্ধ হয় অর্থাৎ সাম্রাজ্য বিস্তার নিয়ে, এই গ্রন্থে কিন্তু এই সম্পর্কে জানা যায়। এবার আমরা দেখবো হচ্ছে হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং 630 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন। তার মূল কারণ হচ্ছে আমরা দেখেছি যে এই বিহারে হচ্ছে একটা মহাবিহার তৈরি হয়েছিল যেটি কুমারগুপ্ত সমাপ্ত করেছিল। সেখানে একজন বিখ্যাত শাসক ছিল যার নাম হচ্ছে শিলভদ্র। এই বিখ্যাত শিক্ষক ছিল শিলভদ্র বা অধ্যক্ষ যা আমরা বলি। এই শিলভদ্রের কাছে তিনি হচ্ছে শিক্ষা গ্রহণ করার জন্য তিনি হচ্ছে এই বিহারে এসেছিলেন এবং তিনি এসে তার সম্পর্কে অর্থাৎ তার থেকে যে জ্ঞান লাভ করছে এই বিষয়ের উপরে তিনি একটি গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন, তার নাম হচ্ছে সিদ্ধি। এই সিদ্ধি গ্রন্থ ছাড়াও তারও আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, তা হচ্ছে সিইউকি। এই দুইটি গ্রন্থ হচ্ছে হিউয়েন সাং হচ্ছে লিপিবদ্ধ করেছিলেন। তাহলে আমরা মোটামুটি
থানেশ্বরের পুষ্যবর্তী সম্পর্কে অনেক তথ্যই জানলাম। প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসের প্রথম পর্বে আমরা যে মৌর্য বংশ দেখলাম, তারপর হচ্ছে গুপ্ত বংশ দেখলাম, তারপর হচ্ছে কুষাণ সাম্রাজ্য দেখলাম এবং থানেশ্বরের পুষ্যবর্তী বংশ দেখলাম। তো যদি আপনাদের যদি এই ক্লাসটি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।